আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমরা দুজন, আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। তিস্তা চুক্তি নিয়ে ভারত আগের অবস্থানেই আছে বলে ফের বিষয়টি এড়িয়ে গেলেন দেশের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্কর। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমান্তে অপরাধ বন্ধ হলে হত্যাকাণ্ড বন্ধ হবে। আর এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সব বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আরও থাকছে মুক্তা মাহমুদের রিপোর্টে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ উদযাপন ও বাংলাদেশ ভারত সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 26 মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে কয়েক ঘন্টার সফরে আসেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে। পরে যৌথ সংবাদ সম্মেলনে এ কে আব্দুল মোমেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। কোভিডের ভ্যাকসিন দেয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী প্রথম নীতিতে বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে সব সময় পাশে থাকতে চায় ভারত। আমরা শান্তি, সমৃদ্ধি ও প্রগতিশীলতার পথে কাজ করছি। নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, সংস্কৃতি, মানুষের সম্পর্ক থেকে শুরু করে জ্বালানি ও অভিন্ন সম্পদ এবং প্রতিরক্ষা সম্পর্কের যৌথ বিকাশ সহ সব ক্ষেত্রে অংশীদারিত্বকে সম্প্রসারণের জন্য আমরা কাজ করছি। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন এমন উচ্চতায় যে আমরা যে কোনো সমস্যার স্বাচ্ছন্দ্যে আলোচনা করতে পারি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তিস্তা নদীর পানি চুক্তির বিষয়টি এখনো আলোচনার টেবিলে আছে। পানি নিয়ে আলোচনা চলছে, তবে এ নিয়ে ভারত আগের অবস্থানই আছে। শিগগিরই এ বিষয়ে সচিব পর্যায়ে বৈঠক হবে। সীমান্ত হত্যা প্রসঙ্গে বলেন, অপরাধ বন্ধ হলে হত্যাও বন্ধ হবে। প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক। সমস্যার মূল কারণ যে অপরাধমূলক কর্মকাণ্ড তা আমরা সবাই জানি। তাই দুপক্ষেরই লক্ষ্য হওয়া উচিত সীমান্ত অপরাধ কমিয়ে আনতে তৎপর হওয়া। বাংলাদেশের আর্থসামাজিক উন্নতির প্রশংসা করে এস জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তিতে দুদেশের মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলে আশা করেন তিনি। ভারত সবসময় নির্ভরযোগ্য বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে এবং দুদেশের মধ্যে সব ক্ষেত্রে যোগাযোগ আরো বাড়বে বলে আমরা আশা করি। একদিনের সফর শেষে রাতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে দীর্ঘ 10 মাস কারাবন্দী থাকার পর মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। এদিকে তদন্তে লেখক মুশতাকের মৃত্যু স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে লেখক মুশতাকের মৃত্যুর বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইনের বিলোপ চেয়ে বিবৃতি দিয়েছেন দেশের স্বনামধন্য 66 জন লেখক। কোনো আইনের মাধ্যমে কারাগারে গিয়ে কারো মৃত্যুর পর আইন বাতিল করলে দেশের সব আইন বাতিল করতে হবে বলে জানান তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন নাজিব ফরাইজি। লেখালেখির মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করার অপরাধে লেখক মুশতাক আহমেদ ও কার্টুন আঁকার অপরাধে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ডিজিটাল নিরাপত্তা আইনে 2020 সালের মে মাসে গ্রেপ্তার করে র্যাব। গত 25শে ফেব্রুয়ারি লেখক মুশতাক আহমেদ কারাগারে মৃত্যুবরণ করলে আইনটি বাতিলের দাবিতে ফুঁসে ওঠে সারা দেশ। কার্টুনিস্ট কিশোরের জামিন আবেদন বারবার নাকচ করায় বিক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। এমন পরিস্থিতিতে প্রায় 10 মাস কারাভোগের পর শেষ পর্যন্ত কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয় তাকে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসন ও কারা অধিদপ্তর থেকে গঠিত 3টি তদন্ত কমিটি প্রতিবেদনে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সবগুলি কমিটির অভিমত এইরকম। তারা ভিডিও ফুটেজ এবং কারাগারে যারা তার সঙ্গে অন্তরীণ ছিলেন, তার রুমে যে কয়জন ছিলেন এবং
কর্তব্যরত চিকিৎসক কারাগারে যারা ছিলেন এবং হাসপাতালে যখন নিয়ে গেছেন তাদের সবার অভিমত নিয়ে তারা যেই রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টে তো বলছেন এইটা একটা মানে ন্যাচারাল ডেথ হয়েছে। ন্যাচারাল ডেথ মানে এটা অস্বাভাবিক মৃত্যু নয়। তো আমরা ফাইনালি পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। মুশতাক আহমেদের মৃত্যুর বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম ফজলুল হক, আহমদ রফিক, যতীন সরকার, সলিমুল্লাহ খান সহ দেশের ৬৬ বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। যদিও তথ্যমন্ত্রী বলেছেন, কোনো আইনের মাধ্যমে কারাগারে কারো মৃত্যুর পর আইন বাতিল করতে হলে দেশের সব আইন বাতিল করতে হবে। কোনো আইনের বলে যদি কেউ গ্রেপ্তার হয় এবং তিনি যদি কারাগারে কোনো কারণে মৃত্যুবরণ করে, তার স্বাভাবিক মৃত্যু হয় বা কোনো কারণে মৃত্যু হয়, তাহলে যদি সেই আইন বাতিল করতে হয় তাহলে তো বাংলাদেশের সব আইনেই বাতিল করার কথা আসে। কারণ অন্যান্য আইনেই মানুষ গ্রেপ্তার হয় এবং কারাগারে নানা কারণে মৃত্যু হয়, তাহলে সেই সমস্ত আইনও বাতিল করে দিতে হবে। দেশের সব মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনিয়মের অভিযোগের জন্য উল্টো শিক্ষামন্ত্রীর আশ্রয় প্রশ্রয়কে দায়ী করেন। শিক্ষামন্ত্রীর আশকারায় এই পরিস্থিতি বলে দাবি তার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। জুলহাস কবিরের রিপোর্ট। যখন উদ্বোধন করতে যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের 2টি 10তলা ভবন ও একটি স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজে উপাচার্যের অনিয়মের সত্যতা পায় তদন্ত কমিটি। এজন্য কমিটি উপাচার্য সহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। সংবাদ সম্মেলন করে ইউজিসির তদন্ত প্রতিবেদনের প্রতিবাদ করেন উপাচার্য কলিমুল্লাহ। অনিয়মের অভিযোগ ওঠায় উল্টো শিক্ষামন্ত্রীকে দায়ী করেন তিনি। আজকে যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, আমি খুব খোলামেলা বলবো এবং দায়িত্ব নিয়ে বলবো, এই পুরো পরিস্থিতিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই অবস্থায় এসছে আমি মনে করি। তা না হলে এইরকম একটি ন্যাক্কারজনক পরিস্থিতি কখনোই তৈরি হতো না। লুকিয়ে ছাপিয়ে বলবো না, ঝেড়ে কেশে আজকে কথা বলার জন্যই আজকে এখানে আমি হাজির হয়েছি। এবং আমি দীর্ঘদিন ধরে মিডিয়ার সঙ্গে কাজ করি, নির্বাচন নিয়ে কাজ করি এবং সেই জন্যে পরিষ্কার কথাবার্তা বলতে আমি অভ্যস্ত এবং পরিণতিও আমি বিবেচনা করেই এখানে এসেছি। সেই জন্য আমি মনে করি এর পেছনে পরিপূর্ণভাবে দায় দায়িত্ব শিক্ষামন্ত্রী মহোদয়ের। তার পরামর্শেই কমিটি এইরকম আচরণটি করেছে। কুমিল্লা চাঁদপুরের রাজনীতির কারণে শিক্ষামন্ত্রীর পেছন থেকে কলকাঠি নাড়ছেন বলে দাবি উপাচার্যের। এটা আমার কাছে আমার মনে হয়েছে যে কোনো কারণে হয়তো ব্যক্তিগতভাবে তিনি আমাকে অপছন্দ করেন, হতে পারে, অথবা আমি যেই ধারায় কাজ করি সেটা তার মনোপুত না, পছন্দ না। আর আরেকটা বিষয় হচ্ছে আমি কারো তদবির অ্যাকসেপ্ট করি না। এটা একটা বড় কারণ বলে আমার কাছে মনে হয়। তবে অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেননি শিক্ষামন্ত্রী। গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠাবেন বলে জানা গেছে। তবে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন তিনি। সেখানে শিক্ষামন্ত্রী উল্লেখ করে বলেন, ইউজিসি তাদের নিয়ম অনুযায়ী প্রতিক্রিয়া অনুসরণ করে তদন্ত সম্পূর্ণ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। ইউজিসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিধায় এই প্রক্রিয়ায় কোনো পর্যায়ে মন্ত্রণালয় বা মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তার করার সুযোগ নেই। এই সংক্রান্ত নাজমুল আহসান কলিমুল্লাহর অভিযোগ অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানানো হয়। এবং আমি তাদের জিজ্ঞেস করেছি যে জুলহাস কবির, RTV, ঢাকা। করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে নিজ সরকারি বাসভবন গণভবনে তিনি টিকা নেন। এ সময় ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। গেল 7 ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত এই কার্যক্রম চলছে। জনগণের কল্যাণের দিকে লক্ষ্য রেখে গবেষণা কাজ চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া স্বল্প ব্যয়ে যেন অধিক উৎপাদন করা যায় সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি। সকালে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা বিষয়ে
প্রকল্পের বিশেষ অনুদান শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ এবং এনএসটি ফেলোশিপের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জ্ঞান বিজ্ঞান চর্চা ও অনুশীলনের মাধ্যমে বিজ্ঞান মনস্ক সমাজ করতে সবাইকে তাগিদ দেন প্রধানমন্ত্রী। শরীয়ত খানের রিপোর্ট। এবং বিশেষ গবেষণা অনুদানের চেক জাতীয় পর্যায়ে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির লক্ষ্যে 2010 সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বঙ্গবন্ধু ফেলোশিপের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ দিতে বিজ্ঞানী ও গবেষকদের প্রদান করা হয় বিশেষ অনুদান। এবার 3402 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ ও ন্যাশনাল সায়েন্স টেকনোলজি ফেলোশিপের চেক এবং 8 জনকে গবেষণা অনুদানের চেক প্রদান করা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে চেক তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। পরে শেখ হাসিনা বলেন, বিজ্ঞানকে অস্বীকার করে জীবন চলতে পারে না, তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে বিজ্ঞান চর্চার উপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি। বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা ছাড়া কিভাবে একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে? কারণ বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। সে কারণে আমরা সরকার আসার পরই সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবার পদক্ষেপ নিই। গবেষণার জন্য আলাদা বরাদ্দ আমরা বাজেটে রাখি। শেখ হাসিনা বলেন, সীমিত সম্পদ যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণ সম্ভব, আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু কৃষি আমাদের প্রয়োজন। কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ করা। আমাদের জনসংখ্যা বেশি, কৃষি উৎপাদনের জায়গা কম, কিন্তু সেটাকে আমরা ব্যবহার করে আমাদের দেশে কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কাজে সেটা মাথায় রেখেই আমাদেরকে গবেষণা আরও জোর দিতে হবে। দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু গবেষণা কেন্দ্র এবং প্রতিটি বিভাগে একটি করে নভ থিয়েটার নির্মাণ করার কথা জানান সরকার প্রধান। দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে, তবে সেখানে আমরা জায়গা দেখছি, জায়গা খুঁজছি। ওই অঞ্চলটা আমরা আরো উন্নত করতে চাই। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার জন্য গবেষকদের বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ। শরীয়ত খান, RTV, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, আটকদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করার দাবিও জানান বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবের সামনে লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক মুকাব্বির হত্যার দোষীদের বিচারের দাবিতে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বলেন তিনি। এই প্রতিবাদ সমাবেশে যুবদল সহ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। তুরাগ নদী ও জলাশয় দখল করে মিরপুরের সংসদ সদস্য আসলামুল হকের গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো বাধা না থাকলেও 2 মাসেও তা করা হয়নি। এই সুযোগে নিজের অবৈধ স্থাপনা বাঁচাতে তিনি এখন ধর্ণা দিচ্ছেন আপিল বিভাগে। বিআইডব্লিউটিসি বলছে, জেলা প্রশাসকের নির্দেশনা পেলেই তারা অভিযান পরিচালনা করবেন। অন্যদিকে আইনজীবীরা বলছেন, হাইকোর্টের মামলা খারিজের রায় নিয়েই উচ্ছেদ করা যায়। শরীয়ত খানের রিপোর্ট। নদী তীরের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে অবকাঠামো। প্রায় 54 একর জমির উপরের বিদ্যুৎ প্রকল্প ও অর্থনৈতিক অঞ্চলটির মালিক সংসদ সদস্য আসলামুল হক। নদী রক্ষা কমিশনের প্রতিবেদন অনুযায়ী অবকাঠামো নির্মাণ করতে গিয়ে নদীর 13 একর আর বন্দরের সীমার 8 একর জমি দখল করেছেন সংসদ সদস্য, আর বাকি জমি ড্যাপের আওতাভুক্ত, যা উদ্ধারে গেল মার্চে অভিযানেও এসেছিল বিআইডব্লিউটিএ। কিন্তু সংসদ সদস্যের তোপের মুখে ফিরে আসতে হয়েছে। অবশেষে বিষয়টি সুরাহা করতে নদী রক্ষা কমিশন ও হাইকোর্টের দ্বারস্থ হন এমপি আসলাম। প্রায় 6 মাস মামলা চলার পর মামলায় হেরে যান সংসদ সদস্য। এমনকি নদী রক্ষা কমিশনের প্রতিবেদনও যায় তার বিরুদ্ধে। অবশেষে গেল 12 জানুয়ারি এমপি আসলামের স্থাপনা উচ্ছেদে
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বিআইডব্লিউটিএ। সংস্থাটির পক্ষ থেকে আগে নিজ উদ্যোগে ভাঙতে গেলেও এখন যেন আগ্রহ নেই। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে তাদের কোনো জায়গা দখল করেননি এমপি আসলাম, অথচ নদী রক্ষা কমিশনের প্রতিবেদন বলছে প্রায় 13 একর জায়গা নদীর। ওয়াটার বোর্ডের জমি উনি দখল করে নাই আসলাম সাহেব, যেটা আমার কাছে রিপোর্ট আছে সেই হিসাবে আসলাম সাহেবের আমার ওয়াটার বোর্ডের জমি দখল করেন। আর আমার ম্যান্ডেটের মধ্যে আছে ল্যান্ড ডেভেলপমেন্ট করে দেওয়া, আমি আমার ম্যান্ডেটের বাইরে তো যেতে পারবো না। জেলা প্রশাসককে সব দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসককে বলা হয়েছে আরএস বাতিল করতে, আরএস বাতিল করে নদীর সীমানা নির্ধারণ করতে। জেলা প্রশাসন যখন আমাদেরকে ডাকবে আমরা অবশ্যই সেটা উচ্ছেদে যাব। এক সংস্থা যেন অন্য সংস্থার দিকে তাকিয়ে আছে। এ নিয়ে জানতে নদী রক্ষা কমিশনের অফিসে গেলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেখা দিলেন না। সবার যখন এই অবস্থা তখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে এ দায়িত্ব কার? এখানে আদালত সরাসরি বলে দিলেন, তাদের আবেদন খারিজ করে দিলেন। সাথে সাথে তো হয়তো তাদের কিছু পুলিশ ফোর্স লাগবে, র্যাব লাগবে, অফিসার লাগবে, এগুলোর জন্য 2-3 দিন সময় লাগতে পারে। অন্য কাজগুলো কিন্তু চলছে, এটা কিন্তু হচ্ছে না। অথবা এই জায়গাটা বলবো এটার জবাব বিআইডব্লিউটি কে দিতে হবে, জেলা প্রশাসনের দিতে হবে। সে সচিব হোক, সে আপনার বিআইডব্লিউটি এর চেয়ারম্যান হোক, ডিসি হোক, যেই হোক, আমরা এখানে কোনো ছাড় দেব না। যারা এখানে দখল করে রেখেছে তারা কোর্টে গেছে, কোর্ট ইতিমধ্যে পরবর্তী আবার ডাইরেকশন তারা দিয়েছে। এখন তো আমাদের চিহ্নিত আমরা করে ফেলেছি ইতিমধ্যেই লাল পতাকা দিয়ে। পরবর্তী যেটা হবে সেখানে আমাদের পিলার বসাতে হবে। আমরা কোর্টের এই চিঠিটা আসলেই আমরা সেখানে পিলার বসিয়ে দিব, এখানে কোনো ঝামেলা নেই। শরীয়ত খান, RTV, ঢাকা। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। তার চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি বললেন বিশিষ্টজনেরা। আরও দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্টে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা আনুষ্ঠানিকতায় কেন্দ্রীয় শহীদ মিনারে HT ইমাম আসলেও এবার আসলেন নিথর দেহে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথম জানাজা শেষে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে নাগরিক শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবার। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট জনরা জানালেন রাজনৈতিক অঙ্গনের বিচক্ষণ এ ব্যক্তির চলে যাওয়ার শূন্যতার কথা। অত্যন্ত শোকাহত। আমি তার ব্যক্তিগতভাবে, তিনি আমার অভিভাবক ছিলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে এভাবে অকালে চলে যাওয়াটা আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। HT ইমাম সাহেবের বর্ণাঢ্য জীবন, মেধা শ্রম দিয়ে তিনি সরকারকে যেমন সমর্থন করেছেন, তেমনি করে তিনি দেশের অনেক কাজ করেছেন। আওয়ামী লীগের প্রচার সেলের দায়িত্ব পালন করেছেন। এমন কর্মনিষ্ঠ মানুষ HT ইমাম সাহেব, তার মৃত্যুতে যে শূন্যতা হলো এটা সহজে পূরণ হবার নয়। তার ছেলে তানভীর ইমাম জানান, বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো সরে আসেনি তার বাবা। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তার সারা জীবন চলেছেন এবং সে চলার পথে অনেক চড়াই উতরাই এসছে, সব কিছুই তিনি পার করেছেন, কিন্তু কখনোই তার লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হন নাই। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তার মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে হয় তার দ্বিতীয় জানাজা। CMH-এ চিকিৎসাধীন অবস্থায় গেল বুধবার রাতে মারা যান HT ইমাম। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। আড়াই মাসের মধ্যে বেসিক ব্যাংকের 4.5 কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া 21 মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেসরকারি সার্ভেয়ার ইকবাল হোসেন ভূঁইয়ার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। মামলা দায়েরের 5.5 বছর পেরিয়ে গেলেও এখনও অভিযোগপত্র দাখিল করেনি দুদক। তাই আদালত এই আদেশ দিয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। পঞ্চম দফায় দ্বিতীয় দিনে ভাষান্তরে নেওয়া হয়েছে 1759 জন রোহিঙ্গাকে। দুপুরে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর 5টি জাহাজ তাদের নিয়ে নোয়াখালীর ভাষান্তরে পৌঁছেছে। সকাল 11টার পর চট্টগ্রামের বোর্ডকাল ঘাট থেকে নৌবাহিনীর জাহাজ তাদের নিয়ে ভাষান্তরের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রামে আনা হয়। গেল বছরের 4 ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের নোয়াখালীর ভাষান্তরে স্থানান্তর শুরু হয়। এ পর্যন্ত মোট 10,958 জনকে ভাষান্তরে স্থানান্তর করা হয়েছে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় আইসের চালান উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার টেকনাফ থেকে মাদকসহ দুজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাজধানীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আহসানুল জব্বার জানিয়েছেন, নতুন এই মাদকের বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। বাংলাদেশে বাজার সৃষ্টিতে একটি চক্র সক্রিয় রয়েছে, আর সাধারণত মিয়ানমার হয়েই এই মাদক দেশে ঢুকছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা গ্রামীণ জনগণের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। তাই এই বিচার ব্যবস্থাকে আরও যুগোপযোগী করার জন্য আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত এক কর্মশালায় এসব কথা জানান বক্তারা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করা গেলে গ্রামীণ জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ আরও সুগম করা যাবে। অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত রেন্স সজে তেরিঙ্কো ও ইউরোপীয় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি উপস্থিত ছিলেন। সাধ্যের সীমায় বিশ্বমানের আবাসন নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার মিরপুরের রাকিন সিটিতে রাকিন আবাসন মেলা 2021 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক SAK একরামুজ্জামান। রাকিন সিটি এবং ট্র্যাঙ্কুয়েল টাউনে ফ্ল্যাট বুকিং দিলে পুরো মার্চ মাস ব্যাপী ক্রেতারা ব্যাংক ঋণের সুবিধা সহ বিশেষ মূল্য ছাড় এবং স্পেশাল উপহার পাবেন। এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। আগামী 10 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে মুজিববর্ষ স্বাধীনতা কাপ গলফ টুর্নামেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে টুর্নামেন্টের আয়োজন করেছে সাভার গলফ ক্লাব। দেশি বিদেশি 300-এরও বেশি গলফারের অংশগ্রহণে 3 দিন ব্যাপী চলবে প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত ANM আব্দুল্লাহ আহাদ, টুর্নামেন্টের মিডিয়া পার্টনার RTV। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।